দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার আদরিণী গল্পটি থেকে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। এখান থেকে কিন্তু 5 নাম্বার আসবে। একটাই গল্প রয়েছে, এখান থেকে 5 নাম্বার আসবে। তো খুব ভালোভাবে পড়তে হবে। আগের ক্লাসে আমরা প্রথম পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করেছি, আজকে কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদ। তার আগে বলে দিই, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিও এবং খুব মনোযোগ সহকারে কিন্তু পড়বে। পুরো বইটাই পড়তে হবে, বিকজ এবারে এমসিকিউ কোয়েশ্চেন কোনখান থেকে কোয়েশ্চেন দেবে তা কিন্তু ঠিক নেই। ওকে, প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়তে হবে, তার মধ্যে এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। পরদিন রবিবার, তাহলে আজকে কী বার ছিল? আজকে ছিল কিন্তু শনিবার, পরের দিন রবিবার হবে। পরের দিন রবিবার, এই দিন প্রভাতে আনিক পুজোটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। কতগুলো মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমা পরিয়া বল প্রতাপান্বিত শ্রীমান মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। সে লম্বা ছাদের রংটি আরেকটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারত। গোপগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুটি বড় বড় ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদ্ম ব্রিজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পেতলের ঘটি ছিল। এটা ইম্পর্টেন্ট আছে, ক্যাম্বিসের ব্যাগ এবং পেতলের ঘটি। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাস ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি, তখন এ জেলার ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হাঁটাইতে পারে নাই। তখন তিনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল, স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনথপাত করিয়া তুলতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটা এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। তাহলে মঙ্গলা গাইটির নাম কি ছিল? মঙ্গলা। ডেপুটিবাবু লোকটি পরস্পরের ক্রমে কথা শুনিয়াছিলেন, মানে লোকের মাধ্যমে শুনেছে, এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। মানে খুব একটা যে ভালোভাবে এটা নিয়েছে এটা কিন্তু নয়, খুব খুশি হয়েছিল এমনটাও কিন্তু নয়। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আর স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালতে অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। তাহলে আদালত অবমাননার জন্য কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকার জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমায় তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছে। প্রতি রবিবার অপরাহ্নকালে, এটা মনে রাখবে, অপরাহ্নকালে, ওকে, প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া পাশা খেলিয়া থাকেন। অদ্য এরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। হাতিকে বাঁধবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্য বৃক্ষের ডাল কাটিয়া রাখা হইতেছে।
মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া মানে হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে তাস পাশা দেখিতেছিলেন। হয় সময় ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। এটা ইম্পর্টেন্ট আছে, তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগলো। কার হাত পা? মুক্তারে, জয়রাম মুক্তারে বা জয়রাম বাবুর। ওকে। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগলো। তাহলে দুই চক্ষু দিয়ে কি পড়িতে লাগলো? রক্ত। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠল, মানে দেখা যাচ্ছে ফুলে উঠল আর কি। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই। এখানে ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামুদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বলিলেন, না, মানে তার দিকে না তাকিয়েই বলল, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করব।